মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয়ই। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 16। আমরা কি পড়ছিলাম? 3rd নম্বর অধ্যায়ের আমাদের প্রকৃত আরোহ পড়া হয়ে গিয়েছে। আজকে আমরা পড়ব অপ্রকৃত আরোহের পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমি আশা করছি এতদিন তোমাদের যা পড়িয়েছি তোমরা নিশ্চয়ই পড়েছ এবং যেগুলো বুঝতে পারোনি কেউ কেউ আমাকে লিখেছ, এবং আমি আশা করব যারা বুঝতে পারোনি তোমরা আবার কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পূর্ণাঙ্গ আরোহ এবং বৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। পূর্ণাঙ্গ আরোহ বইতে আমি বলে দিয়েছি, আমরা পড়ছি বিষ্ণুপদ সরকারের বই 3rd নম্বর অধ্যায়ে। পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞাটা পড়ার আগে তোমরা উদাহরণটা দেখে নেবে। উদাহরণে কি আছে? কোনো তথাকথিত সার্বিক বাক্যের অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্ত আলাদা আলাদাভাবে নিরীক্ষণের পর বা পর্যবেক্ষণের পর যদি দেখা যায় যে প্রত্যেকের ক্ষেত্রে একটা উক্তি সত্য, প্রত্যেকের ক্ষেত্রেই যদি একটা উক্তি সত্য হয়, তাহলে আমরা ধরে নিব কি সবগুলোর ক্ষেত্রে ওই উক্তিটি সত্য হবে। অর্থাৎ ধরো একটা ঝুড়িতে 25টি আম আছে, তুমি আলাদা আলাদাভাবে 25টি আম চেক করে দেখলে যে প্রত্যেকটা ঝুড়ির প্রত্যেকটা আমই হচ্ছে মিষ্টি, তখন তুমি কি সিদ্ধান্ত নিলে? এই ঝুড়ির সবগুলো আম বা 25টি আমই হয় মিষ্টি। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ আরোহের মূল কথা। আর বৈজ্ঞানিক আরোহের মূল কথা কী ছিল? কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রকৃতির নিয়ম এবং কার্যকরী নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। এখন দেখো দুটোর মধ্যে সাদৃশ্য কি। আমরা কোথায় পড়ছি? দুটো বৈজ্ঞানিক আরোহ এবং পূর্ণাঙ্গ আরোহ দুটোই আরোহ। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি সাদৃশ্য, উভয়ই আরোহের অন্তর্ভুক্ত। মনে থাকবে, কারণ এটা আরোহের মধ্যে পড়ছি, যদিও এটা সিদ্ধান্ত সাধারণীকরণ। আচ্ছা, তাহলে উভয়ই, তোমরা প্রথমটাই লিখবে যে উভয়ই আরোহের অন্তর্ভুক্ত। তারপর লেখা আছে কি বাস্তব ঘটনার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ ভিত্তিক অনুমান। তোমরা যখন উদাহরণগুলো পড়বে, যখন বলছি একটি ঝুড়িতে 25টি আম আছে, বা একটি বাগানে গিয়ে দেখা গেল বাগানের প্রত্যেকটি গাছই হচ্ছে লিচুর গাছ বা আম গাছ, তুমি যখন বাগানে ঘুরে দেখছো আম গাছ বা লিচু গাছ, এগুলো কি বিষয় বাস্তব ঘটনা না? মানে লিচু আম এগুলো কি বাস্তব জগতেই তো ঘটে। তাহলে তোমাকে বলছে কি বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে এবং নিরীক্ষণ করে কে? পূর্ণাঙ্গ আরোহ। একদিকে প্রত্যেকটা আম হয় মিষ্টি বা প্রত্যেকটা গাছ হয় লিচু গাছ বা আম গাছ, এটা হচ্ছে বাস্তব ঘটনা নিরীক্ষণ। আবার বলছে বৈজ্ঞানিক আরোহ কি করেছে? রহিম করিম যদু মধুর মৃত্যু দেখে বলছে সব মানুষ হয় মরণশীল। তাহলে এগুলোও কি হচ্ছে? এগুলো বাস্তব ঘটনা। তাহলে জাস্ট ব্রেনে ফেলে দাও কি উভয় আরোহী বাস্তব ঘটনা নিরীক্ষণ ও পর্যবেক্ষণ করে। ক্লিয়ার? বাস্তব ঘটনা, অবাস্তব না, অমূর্ত নয়, বিমূর্ত নয়। সেকেন্ড, একটি করে সিদ্ধান্ত নিশ্চিত হয়। তুমি যখন বইয়ের দিকে তাকাবে, পূর্ণাঙ্গ আরোহ এবং বৈজ্ঞানিক আরোহের উদাহরণ যখন তুমি লিখবে, কটা করে সিদ্ধান্ত পাবে? পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত হচ্ছে এই ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি, কি একটা সিদ্ধান্ত না? আবার তুমি যখন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত লিখছো, সুতরাং সব মানুষ হয় মরণশীল, কয়টা সিদ্ধান্ত? একটা। তাহলে 2 নম্বর পয়েন্টস কি হচ্ছে? উভয়ই একটি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। থার্ড, আশ্রয় বাক্যগুলো বিষয়ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। অর্থাৎ এখানে যে বলছি ঝুড়ি 25টি আম আছে এবং প্রত্যেকটি আম একটি একটি করে নিরীক্ষণ করে বা খেয়ে দেখা গেল যে সবগুলো আম হয় মিষ্টি, তাহলে এগুলি কি হচ্ছে? একটা বিষয়কে কেন্দ্র করে, বিষয়ভিত্তিক ও এগুলো হচ্ছে বা কোনো বস্তুকে কেন্দ্র করে। তাহলে তোমাকে কি লিখতে হবে? আশ্রয় বাক্যগুলো বিষয়ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। এবং ঠিক তেমনি বৈজ্ঞানিক আরোহে রহিম করিম যদু মধু যে মৃত্যু, সেগুলো কোনো ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে। সিদ্ধান্তের সাধারণীকরণ বা সার্বিকীকরণ করা হয়। আচ্ছা, সার্বিকীকরণ মানে কি? জাস্ট ব্রেনে ফেলে তো আমরা আগে পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। সার্বিকীকরণ মানে হচ্ছে যখন সব থাকবে কোনো একটা সেন্টেন্সকে, তাকে আমরা বলি সাধারণীকরণ বা সার্বিকীকরণ। যখন পূর্ণাঙ্গ আরোহে আমি লাস্টে বলছি, লাস্টে সিদ্ধান্তে সব ঝুড়ির সবগুলো ফল হয় মিষ্টি, তাহলে কি আছে এখানে? সব আছে না? ঠিক আছে। বা এই বাগানের সবগুলো গাছই হচ্ছে লিচুর গাছ, সব বলছি কিন্তু আমি।
আবার বৈজ্ঞানিক আরোহে যখন আমি বলছি সব মানুষ হয় মননশীল, তাহলে তো অবভিয়াসলি সব হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, উভয়ই সার্বিকীকরণ বা সাধারণীকরণ কি করে, সিদ্ধান্তটি হয় সার্বিকীকরণ বা সাধারণীকরণ। সার্বিক আর সাধারণীকরণ হচ্ছে একই কথা। লাস্ট, স্ব দৃষ্টিকোণ থেকে যুক্তি উপস্থাপন করে। অর্থাৎ তুমি যখন পুরোটা পড়বে, পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত আরোহ, এটা তো তোমাকে পড়তেই হচ্ছে। যখন তুমি দেখবে এটা প্রকৃত আরোহ কিনা, নিজ নিজ দৃষ্টিকোণ থেকে সে কী করে, তার যুক্তিগুলো উপস্থাপন করবে। আবার বৈজ্ঞানিক আরোহ যে প্রকৃত আরোহ, সেটাও কিন্তু সে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে যুক্তি উপস্থাপন করবে। ঠিক আছে, এগুলো ভালো করে এগুলো পড়ে নিবে, কেননা এখান থেকে আবার তোমাদের দেখা যাবে এই 5টা পয়েন্টস থেকে 2 নম্বরে একটা অ্যান্সার দিয়ে দিবে। অর্থাৎ উভয়ই যুক্তি স্থাপন করে কোন দৃষ্টিকোণ থেকে, নিজ নিজ দৃষ্টিকোণ থেকে। তাহলে এই এক একটা যে পড়ছো, তোমাকে 2 নম্বর একটা কোশ্চেন দিয়ে দিবে, বাস্তব ঘটনা পর্যবেক্ষণে নিরীক্ষণ করে কোন অনুমান। তোমার যদি মনে হয়, কারো যদি মনে হয় বৈজ্ঞানিক আরোহ, লিখে দেবে বৈজ্ঞানিক আরোহ। কেন? বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনাকে পর্যবেক্ষণ নিরীক্ষণ করে। আবার যদি মনে হয় পূর্ণাঙ্গ আরোহ, সেটাও লিখবে। একটি করে সিদ্ধান্ত, দেখতেই পাচ্ছ কার একটি করে সিদ্ধান্ত, বৈজ্ঞানিক আরোহের একটি সিদ্ধান্ত, পূর্ণাঙ্গ আরোহেরও একটি সিদ্ধান্ত। আশ্রয়গুলো বিষয়ভিত্তিক, অর্থাৎ কোনো বিষয়কে কেন্দ্র করে আশ্রয় বাক্যগুলো গড়ে ওঠে। সিদ্ধান্তটা হয় সার্বিকীকরণ বা সাধারণীকরণ, তো সব থাকে। আচ্ছা, স্ব দৃষ্টিকোণ থেকে যুক্তি স্থাপন করে, অর্থাৎ উভয় আরোহে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে যুক্তিটা উপস্থাপন করে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, তাহলে এই সাদৃশ্যটুকু আমরা পড়ে ফেলবো। পরীক্ষায় কোশ্চেন আসবে জাস্ট উদ্দীপক দিয়ে। আমি আবারও বলছি, বইয়ের যতগুলো পূর্ণাঙ্গ আরোহের উদ্দীপক আছে, বোর্ডের কোশ্চেনের যতগুলো আছে, বৈজ্ঞানিক আরোহের উদ্দীপক তো একটাই, রহিম করিম যদির মধ্যে মননশীল, সুতরাং সব মানুষের মননশীল। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের উদ্দীপকগুলো দেখে নিবে, তখন তোমাকে দুটো করে বলবে যে এই দুটো অনুমানের মধ্যে সম্পর্ক লিখো। তাহলে সাদৃশ্যটা হয়ে গেল। এখন আমরা চলে যাব বৈসাদৃশ্যে। বৈসাদৃশ্যে প্রথমেই বলছে যে কি, দেখো, আরোহমূলক লম্ফ কি অনুপস্থিত, অর্থাৎ আরোহমূলক, তুমি এভাবে পয়েন্টস আকারে পড়তে পারো, তোমাদের সোজা লম্বা করে দেওয়া আছে। তুমি যদি এভাবে পয়েন্টসগুলো দিয়ে নাও, 9টা পয়েন্টস আমি এভাবে লিখে দিয়েছি এই কারণে যে তুমি যদি পয়েন্টসগুলো মনে থাকে, আমরা যা পড়ে যাই সব মনে থাকে না। পয়েন্টসগুলো যদি তুমি পড়ো, তাহলে তোমার ভিতরের নাড়িগুড়িগুলো তুমি লিখে নেবে নিজের মতো করে। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলছি কি আরোহমূলক লম্ফ। একটু চিন্তা করে দেখো তো, বৈজ্ঞানিক আরোহ কি প্রকৃত আরোহ। প্রকৃত আরোহে কি থাকে? আরোহমূলক লম্ফ থাকে, কারণ আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণ। আর পূর্ণাঙ্গ আরোহ কি? অপ্রকৃত আরোহ। কেন অপ্রকৃত আরোহ? মানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। ব্যাস। সেকেন্ড, নতুন জ্ঞানের সন্ধান, অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহে কিন্তু অ্যাকচুয়ালি নতুন জ্ঞানের সন্ধান নেই। নতুন জ্ঞানের সন্ধান আছে কোথায়? বৈজ্ঞানিক আরোহে। কেন পূর্ণাঙ্গ আরোহে নেই? পূর্ণাঙ্গ আরোহ তোকে বলেই দিচ্ছে এই ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি। কেননা ঝুড়ির প্রত্যেকটি আম একটি একটি করে পরীক্ষা করে দেখা গেল যে সবগুলো আম হয় মিষ্টি। তুমি একটি একটি করে তো সবগুলো পরীক্ষা করেই দেখেছো। বা এই আলমারির সবগুলো বই হয় গল্পের বই, উপন্যাসের বই বা হুমায়ুন আহমেদের বই। তুমি প্রত্যেকটা চেক করে দেখেছো, প্রত্যেকটা বই হচ্ছে হুমায়ুন আহমেদের বই। আচ্ছা, তারপরে কি বলছে, কিন্তু বৈজ্ঞানিক আরোহে তুমি কি অতীতে সব মানুষের মৃত্যু দেখেছো? দেখোনি। ওখানে কিন্তু নতুন জ্ঞানের সন্ধান। বর্তমানে সব মানুষের মৃত্যুকে দেখতে পাবে? না। ভবিষ্যতে পসিবল। কিন্তু তারপরে আমরা কি বলছি, সব মানুষ হয় মরণশীল, অর্থাৎ এখানে নতুন জ্ঞানের সন্ধান আছে। ঠিক আছে? 3 নম্বরে বলছে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। একটা জিনিস খেয়াল করো, দুইটাই কিন্তু সার্বিক যুক্তি বাক্য, কিন্তু সংশ্লেষক কিন্তু শুধুমাত্র বৈজ্ঞানিক আরোহে। কেননা আমরা আগেই শিখেছি সংশ্লেষক মানে কি, যে বাক্যের বিধেয়টা উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয়, অর্থাৎ যে বাক্যের বিধেয় উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় তাকে সংশ্লেষক বাক্য বলে। আর যে বাক্যের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় না তাকে বিশ্লেষক বলে। তাহলে তুমি বলবে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, আর পূর্ণাঙ্গ আরোহের যুক্তিবাক্যে কোনো সংশ্লেষক নেই, অর্থাৎ এখানে কোনো নতুনত্ব থাকে না। এখানে সার্বিক কথাটা বললে তুমি উল্লেখ করতেও পারো, আবার না করলে তোমার কোনো সমস্যা হবে না। কেননা এখানে যে সার্বিকটা বলছে, খেয়াল করো, পূর্ণাঙ্গ আরোহের সার্বিক এবং বৈজ্ঞানিক আরোহের সার্বিক কিন্তু এক নয়। কেননা পূর্ণাঙ্গ আর সার্বিক কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ, 25টা আমের মধ্যে অথবা একটা বাগানের মধ্যে।
কিন্তু বৈজ্ঞানিক আরোহের যে সার্বিকটা বলছে সব মানুষ হয় মননশীল, এটা কিন্তু রিয়েল যেটা সার্বিক সেটাই, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে প্রকৃত অর্থে সার্বিক কোনটা, বলতে বৈজ্ঞানিক আরোহ। আর পূর্ণাঙ্গ আরোহের সার্বিক আপাত দৃষ্টিতে, জাস্ট এই ওয়ার্ডটুকু লিখলেই চলবে। 4, কার্যকারণ নিয়ম। তুমি যখন ডিটেলস পড়বে, তুমি তো পার্থক্যগুলো পড়ার আগে অবশ্যই ডিটেলস পড়ে নেবে, তাই তো? দেখবে যে পূর্ণাঙ্গ আরোহে কিন্তু কোনো কার্যকারণের সম্পর্ক নেই, তাহলে তুমি লিখবে। আর বৈজ্ঞানিক আরোহ অবশ্যই মানুষ এবং মৃত্যুর মধ্যে কার্যকরণের সম্পর্ক বিদ্যমান, তাহলে তুমি বলে পূর্ণাঙ্গ আরোহে কোনো কার্যকরণের সম্পর্ক নেই, কিন্তু বৈজ্ঞানিক আরোহে কার্যকরণের সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, 5, দৃষ্টান্তের সংখ্যা। পূর্ণাঙ্গে আরোহ দৃষ্টান্তের সংখ্যা থাকে সীমিত, অর্থাৎ এখানে তোমার আয়ত্তের মধ্যে দৃষ্টান্তের সংখ্যা রাখা হয়, কেননা তোমার আয়ত্তের বাইরে যদি বলা হয় সেটা তাহলে তুমি কাউন্ট করতে পারছো না, আর কাউন্ট করতে না পারলে তুমি সিদ্ধান্তটা দিতে পারছো না। তাহলে পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে কি পূর্ণ গণনামূলক, অর্থাৎ তুমি যেন পূর্ণভাবে গুনতে পারো সেভাবে দেওয়া হয়। আর দৃষ্টান্তের সংখ্যা এখানে বৈজ্ঞানিক যে অনির্দিষ্ট সংখ্যক থাকে সেরকম পূর্ণাঙ্গ আরোহে থাকে না, তাহলে দৃষ্টান্তের সংখ্যার দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। সাদৃশ্যের ধরন, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু সাদৃশ্যের দিক থেকে পার্থক্য রয়েছে, ঠিক আছে। কেননা পূর্ণাঙ্গ আরোহে যে সাদৃশ্যের কথাগুলো বলা হয় এগুলো আসলে অ্যাকচুয়ালি বাহ্যিক এবং ততটা গুরুত্বপূর্ণ নয় সব ক্ষেত্রে, সবসময় যে একেবারে গুরুত্বহীন তাও নয়, এবং সবগুলোই যে গুরুত্বপূর্ণ তাও নয়। এখানে বাহ্যিক এবং কিছু কিছু সময় অপ্রাসঙ্গিক থাকে এবং গুরুত্বহীন, কিন্তু বৈজ্ঞানিক আরোহে যে সাদৃশ্যের কথা বলা হয় সেটা গুরুত্বপূর্ণ, মৌলিক এবং প্রয়োজনীয়, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির দিক থেকে পার্থক্য। পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃতির নিয়ম নেই, ঠিক আছে। পূর্ণাঙ্গ আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুপস্থিত, কিন্তু বৈজ্ঞানিক আরোহ ভিত্তিটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ নিয়ম, কেননা প্রকৃতির নিয়মের উপর নির্ভর করেই তো আমরা বলি মানুষ জন্মালে কী করে, মৃত্যু হয়, এটা প্রকৃতির নিয়ম। আচ্ছা, নিয়মানুবর্তিতা নীতি এবং প্রকৃতির রীতি। আচ্ছা, প্রকৃতির রীতির দিক থেকে এখানে একটু দেখো, বইতে লেখা আছে কি প্রকৃতির রীতি বৈজ্ঞানিক প্রকৃতির নিয়মে অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ, আর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত আরোহ। তোমরা এই দুটো পয়েন্টস একসাথে করে দিতে পারো, এখানে দুটো একই কথা। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুপস্থিত কোথায়, পূর্ণাঙ্গ আরোহে, আর প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হচ্ছে বৈজ্ঞানিক আরোহে ভিত্তি, কথাটা এভাবে লিখবে। আর 8 নম্বর পয়েন্টসটা এভাবে লিখবে যে পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহ এবং বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত আরোহ, ঠিক 1 নম্বরের কি কথাটা। কেন এটা লেখা লাগবে না, এখানে আরোহমূলক লম্ফের মধ্যে যেহেতু আরোহমূলক লম্ফ আছে সেই জন্য পূর্ণাঙ্গ অপ্রকৃত, যেহেতু আরোহমূলক লম্ফ নেই এ কারণে সেটা হচ্ছে কি অপ্রকৃত, আর যেহেতু আরোহমূলক লম্ফ আছে সেটা হচ্ছে প্রকৃত। আচ্ছা, লাস্টে তুমি লিখবে পূর্ণাঙ্গ আরোহ হলো অনুমানের ধরন, অর্থাৎ অনুমানের ধরন হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ অযথার্থ, অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহটা যথার্থ আরোহ নয়। কেন যথার্থ নয়, এখানে আরোহমূলক লম্ফ নেই, কার্যকারণ নিয়ম নেই, প্রকৃতির নিয়ম নেই, এবং এগুলোই হচ্ছে আরোহের মূল ভিত্তি। আর ওটা কেন যথার্থ আরোহ, না আরোহমূলক লম্ফ আছে, প্রকৃতির নিয়ম আছে, কার্যকারণ নিয়ম আছে। এখানে তো আমি শর্টকাটে জাস্ট পয়েন্টসগুলো পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা ডিটেলস বই থেকে আরও পড়ে নেবে। আর যদি 4 নম্বরে কোশ্চেন আসছে তাহলে দ্যাটস এনাফ। তুমি প্রথমে সংজ্ঞা, যে কোনো বিষয়ের পার্থক্য সাদৃশ্য আসলে তোমাকে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ লিখতে হবে, ওখানে কিন্তু তোমার 2 মার্কস চলে যাবে। সংজ্ঞা উদাহরণে ওখানে 2 মার্কস চলে যাবে, বাকিটা তোমার এই সাদৃশ্যগুলোতে লিখতে হবে। ওই উদাহরণটা ধরেই তোমরা যখন পয়েন্টসগুলো লিখবা উল্লিখিত উদাহরণে এভাবে দিয়ে বর্ণনা করে দেবে। এখন তোমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার যে বলবে যে পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, বা তোমাকে উদ্দীপকটি দিয়ে বলবে এটি কি যথার্থ আরোহ। আচ্ছা, তুমি তো উদ্দীপক দেখলেই বুঝতে পারবে, তাই তো। পূর্ণাঙ্গ আরোহে যতগুলো উদ্দীপক আছে পড়বে, বোর্ডের কোশ্চেনের সাথে পড়বে, বইয়ের পিছনে চ্যাপ্টার 3rd চ্যাপ্টার পিছনে দেখে বুঝতে পারবে যে যখন প্রত্যেকটা দৃষ্টান্ত একটা একটা করে নিরীক্ষা এবং পর্যবেক্ষণের পরে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। দুটো উদাহরণ তো আমি বলে দিয়েছি, ঝুড়ির আম হয় বা বইয়ের আলমারি, সবগুলো বই হয়,
গল্পের বই, হুমায়ুন আহমেদের বই, উপন্যাসের বই বা এই বাগানের সবগুলো আম হয় অমুক অমুক এরকম এরকম, ঠিক আছে? যখন এই ধরনের দেখবে সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ। এখন তোমাকে উদ্দীপকটি দিয়ে বলবে এটি কি আলোচ্য উদ্দীপকটি কি যথার্থ আরোহ? তুমি আগেই শিখে গিয়েছো যথার্থ নয়। আমি কিন্তু বৈশাখ কিন্তু পড়িয়েছি, এটা যথার্থ নয়, এটা হচ্ছে অযথার্থ। যথার্থকে বৈজ্ঞানিক, এটাকে ধরে নিয়ে যথার্থ নয়, তখন তুমি শুরু করবে। তোমাদের আছে 3.17, ঠিক আছে? বইয়ের 3.17 মধ্যে ডিটেলস লেখা আছে। আমি জাস্ট এই 5টা পয়েন্টস আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি শর্ট কোশ্চেন আসে পয়েন্টস আকারে লিখে দিবে, আর যদি একটু ব্রড আসে তখন তুমি বলবে যুক্তিবিদ অ্যারিস্টটল মনে করেন পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে একটি যথার্থ আরোহ। আবার বলবে ডক্টর পি.কে. রায় মনে করেন এর মধ্যে পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উল্লেখ রয়েছে, সেহেতু একে আমরা একেবারে প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর কিছুটা নির্ভর রয়েছে, সেহেতু একে প্রকৃত আরোহ বলা যায়। তবে মিল ও বেইন তাদের মত সম্পর্কে ভিন্ন মত প্রদর্শন করেছেন। মিল ও বেইন মনে করেন পূর্ণাঙ্গ আরোহ সত্যিকার আরোহ নয়। তাদের মতে এটি কোনো প্রকৃত বা যথার্থ আরোহ নয়। তোমাকে যখন এমসিকিউতে কোশ্চেন দিবে, ঠিক আছে, যখন তোমাকে এমসিকিউতে কোশ্চেন দিবে, তাহলে আরেকটা জিনিস তোমরা ভালো করে শিখে গেছো, মিস কিন্তু আন্ডারলাইন করে পড়ায়। যখনই তুমি পড়বে তুমি নিজে ইম্পর্টেন্সটা বুঝতে পারবে কোনটা এমসিকিউ আসতে পারে কোনটা না, ঠিক আছে? অবশ্যই হাতে কলম নিয়ে পড়বে এবং তোমরা বলবে এক কথায় পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়, ঠিক আছে? কিন্তু অ্যারিস্টটলের মতে যথার্থ আরোহ। এবং ডক্টর পি.কে. রায় অ্যারিস্টটলকে সমর্থন করেন। কেন সমর্থন করেন? তার মতে এখানে প্রকৃতির নিয়ম, পূর্ণাঙ্গ আরোহটা প্রকৃতির নিয়মের উপর কিছুটা হলেও নির্ভরশীল। আচ্ছা, এটা বলার পরে বলবে যে মিল এবং বেইন পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে মনে করেন না। কে? মিল এবং বেইন। এবং তাদের মতে এটা একেবারে কোনো আরোহের পর্যায়ে পড়ে না। কেন পড়ে না? এটা তারা কতগুলো যুক্তি দিয়েছেন। 1 নম্বর বলছেন তারা এটা কেন প্রকৃত আরোহ নয়, আরোহমূলক লম্ফ অনুপস্থিত। আমি জাস্ট হেডলাইনটা বলছি, তোমরা এভাবে করে লিখবে যে যেহেতু আরোহমূলক লম্ফ অনুপস্থিত, অর্থাৎ আরোহমূলক লম্ফটা কি, এটা লিখে নিবে। সবাই অনেকবার পড়িয়েছি জিনিসটা। আরোহমূলক লম্ফ কি পড়ে লিখে নিবে, লেখার পরে বলবে এটা আরোহমূলক লম্ফ অনুপস্থিত, তাই এটি যথার্থ আরোহ নয়। আরোহমূলক লম্ফটা কি সে কথাটা লিখে। 2 নম্বরে বলছে সার্বিক থেকে সার্বিকে গমন। অর্থাৎ আমরা দেখেছি বৈজ্ঞানিক আরোহে আমরা কী করেছি, রহিম হয় মনস্বী, যদু হয় মনস্বী, মধু হয় করিম। দেখা গেল প্রত্যেকটা বিশেষটা, অর্থাৎ এখানে আমরা বিশেষ থেকে বিশেষে যাই, বিশেষ থেকে সার্বিকে যাই। কিন্তু এখানে আমরা সার্বিক থেকে সার্বিকে যাচ্ছি। যেমন ধরো উদাহরণটা তোমার এরকম থাকবে, একটি ঝুড়ির সবগুলো, একটি ঝুড়িতে 25টি আম আছে, তোমাকে কি আগেই বলে দিয়েছে। বা এই বাগানে 50টা গাছ আছে এবং পরীক্ষা করে দেখা গেল যে প্রত্যেকটি গাছ হচ্ছে লিচুর গাছ। এই বাগানে 50টা তোমাকে আগেই বলে দিয়েছে, আবার এই ঝুড়িতে 25টা আগেই বলে দিয়েছে। তাহলে কি তোমাকে সার্বিক বাক্যটা বলে দিল না? আবার সিদ্ধান্তে গিয়ে দেখো এই পরিমাণই আছে, সিদ্ধান্ত কি ওই 25টা থেকে আম বেড়েছে, ওই গাছের 50টা গাছ থেকে কি বেড়েছে? না। তাহলে এখানে আমরা কোত্থেকে কোথায় যাচ্ছি, তুমি ওই উদাহরণটা দিবে, বা তুমি যখন এগুলো লিখছো সংজ্ঞার, যখনই কোনো কিছু ব্রড কোশ্চেনে শুরু করবে তুমি সংজ্ঞার উদাহরণ তো দিয়ে নিচ্ছ, বা উদ্দীপক উদাহরণ আছে, তখন তুমি বলবে উল্লিখিত উদাহরণে দেখা যাচ্ছে যেখানে আমরা সার্বিক থেকে সার্বিকে গমন করি। যেভাবে আমরা প্রকৃত আরোহে অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে রহিম করিম যদু মধু থেকে যাই সব মানুষের, সেটা হচ্ছে বিশেষ থেকে সার্বিক। এখানে সার্বিক থেকে সার্বিকে যাওয়া হয়। আচ্ছা, আর যেহেতু বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় না এবং সার্বিক থেকে সার্বিকে গমন করা হয়, সেহেতু এটা প্রকৃত আরোহ নয়। কারণ প্রকৃত আরোহের রূপ হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাবে। প্রকৃত আরোহের একটা রূপ হচ্ছে আরোহমূলক লম্ফ থাকতে হবে, প্রকৃত আরোহের আরেকটা রূপ হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যেতে হবে। এই দুটো রূপ ওখানে নেই। 3 নাম্বার, জ্ঞানের অগ্রগতি ও সংযোজন নেই। প্রকৃত আরোহ মানে হচ্ছে কি, নতুন জ্ঞান থাকতে হবে, জ্ঞানের অগ্রগতি থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু অপ্রকৃত আরোহ, এখানে কি নেই, এখানে জ্ঞানের অগ্রগতি নেই। 25টার মধ্যে সীমাবদ্ধ, 50টা গাছ 50টার মধ্যে সীমাবদ্ধ। তাহলে জ্ঞানের কি নেই, অগ্রগতিও হচ্ছে না, আবার নতুন কোনো কিছু যোগও করা হচ্ছে না, হচ্ছে সংযোজনও করা হচ্ছে না। যেহেতু জ্ঞানের অগ্রগতি নেই, কোনো কিছু সংযোজন নেই, সেহেতু এটা প্রকৃত আরোহ নয়।
তখন তুমি আবার 2 লাইন লিখে দিবে বৈজ্ঞানিক আরোহের উদাহরণ দিয়ে। বৈজ্ঞানিক আরোহে জ্ঞানের অগ্রগতি আছে, নতুন জ্ঞানের সংযোজনও আছে। ঠিক আছে, এভাবে লিখলে জিনিসটা আরও সুন্দর হবে। পরবর্তী পয়েন্টসে বলছে 4th নাম্বারে বলছে, 3rd পর্যন্ত আমাদের হয়ে গেল। 4th নাম্বারে বলছে সিদ্ধান্তটি প্রকৃত সার্বিক বা যুক্তি বাক্য নয়। ওই তো কিছুক্ষণ আগে বললাম প্রকৃত সার্বিক হচ্ছে কোনটা, সব মানুষ হয় মননশীল। সব বলতে আমি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব বোঝাবো। এটাই হচ্ছে গিয়ে প্রকৃত সার্বিক বাক্য। কিন্তু তোমাকে নির্দিষ্ট কয়েকটা জিনিস দিয়ে, নির্দিষ্ট কয়েকটা পরিমাণ দিয়ে আমি বলে দিচ্ছি এই ঝুড়ির সবগুলো আম, বা এই বাগানের সবগুলো গাছ, এই আলমারির সবগুলো বই, জাস্ট এই নির্দিষ্ট। তাহলে যথার্থ অর্থে সার্বিক বলতে যা বোঝায় পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি যথার্থ অর্থে সার্বিক যুক্তিবাক্য নয়। তুমি এটা লেখার সময় আবার যথার্থ কোনটা, সব মানুষের মননশীল, সেটা লিখে দিবে সেই উদাহরণটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পরিশেষে তোমরা বলবে যেহেতু এখানে আরোহমূলক লম্ফ নেই, সার্বিক থেকে সার্বিকে গমন করা হয়, জ্ঞানের অগ্রগতি সংযোজন নেই এবং যথার্থ অর্থে সার্বিক যুক্তিবাক্য নয় সিদ্ধান্তটি, সেহেতু প্রকৃত বিশ্লেষণে বা সর্বশেষ বিশ্লেষণ আমরা বলতে পারি পূর্ণাঙ্গ আরোহ আসলে প্রকৃত আরোহ নয়। কেননা এর সার্বিক বিশ্লেষণে প্রকৃত আরোহ করা না গেলেও লাস্টে বলবে যে এর মূল্যকে আমরা অস্বীকার করতে পারি না। কেন পারি না? তাহলে এক কথায় তোমাকে যখন বলবে এটা কি প্রকৃত আরোহ, তুমি বলবে না প্রকৃত আরোহ নয়। যদি বলবে কেন প্রকৃত আরোহ নয়, 3 নাম্বার 4 নাম্বারের অ্যান্সার, তখন তুমি ডিটেলস লিখবে। যদি বলে 2 নাম্বারের অ্যান্সার, তাহলে জাস্ট পয়েন্টসগুলো লিখবে। তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো, এবং পয়েন্টস লেখার আগে তুমি সংখ্যা উদাহরণ লিখবে, কারণ আমাদের কিন্তু 7টা কোশ্চেন আনসার কমপ্লিট করতে হবে। সেভাবেই আমরা সেই কয়টা মিনিটের মধ্যে আমরা কোশ্চেন আনসারগুলো নিজের ব্রেনের মধ্যে সাজিয়ে নিব। আমি এতগুলো পড়বো, লিখতে আমার সময় পাবো অতটুকু, তাহলে এতগুলো তো আমার মুখস্থ করার দরকার নেই। আমি সব জানার জন্য পড়বো, কিন্তু আমি কতটুকু লিখবো ততটুকু আমি সাজিয়ে নিব খাতায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে পরিশেষে লিখবে তাহলে কি এটার একেবারে মূল্য নেই বা এটা গ্রহণযোগ্য না, তাহলে এটা কেন আমরা পড়ছি? তোমরা বলবে যদিও এটা প্রকৃত আরোহ নয়, কিন্তু তার মূল্যকে আমরা অস্বীকার করতে পারি না। প্রকৃত আরোহ নয়, কিন্তু এর মূল্য আছে। কেন মূল্য আছে? এটা সময়কে বাঁচায়, আমাদের পরিশ্রম থেকে রক্ষা করে। ঠিক আছে, এক কথায় বলবে এই বইয়ের একেবারে নিচে তোমরা দেখবে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই আরোহ আমাদের মানসিক পরিশ্রমকে লাঘব করে, মূল্যবান সময় অপচয়ের হাত থেকে রক্ষা করে। তাই কোনো বিষয়কে এটা আরোহ প্রক্রিয়া সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। এক কথা বলবে আমাদের মানসিক চাপ পরিশ্রম কমায়, সময় বাঁচায় এবং একটি বিষয়কে খুব সহজে সংক্ষেপে প্রকাশ করে। শেষ। তখন সুতরাং এই কারণে এর মূল্য রয়েছে, যদিও এটা যথার্থ বা প্রকৃত আরোহ নয়। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম যে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত আরোহ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের অংশটুকু। ঠিক আছে, পয়েন্টসগুলো সব একই রকম, তোমরা পয়েন্টস আকারে পড়বে, পয়েন্টস আকারে পড়ে নিজে নিজে মনে মনে চিন্তা করবে কি পড়েছো। প্রথমে 1টা 2টা 4টা 5টা আস্তে আস্তে পড়তে পড়তে তোমার মনে চলে আসবে। ক্লিয়ার? পরবর্তী ক্লাসে আমি পড়াবো পরের অংশটুকু, যে পূর্ণাঙ্গ আরোহের মূল্য আর গুরুত্ব এবং যুক্তিসাম্যমূলক আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সম্পর্ক। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।